আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শিবলি কমিশন বনাম রাশেদ মাকসুদ কমিশন। কে কতটুকু ভালো ছিলেন একটু চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে উত্তর পাওয়া যাবে। শিবলি কমিশন যেহেতু আগে ছিল, ওনাকে নিয়ে বলি। উনি 2020 সালে করোনার পরে আসছে, খায়রুল কমিশনের পরে 3,500 ইন্ডেক্স থেকে সম্ভবত ইন্ডেক্স 7,500 চলে গিয়েছিল তখন, এবং বিনিয়োগকারীরা আশার আলো দেখছিল। এরপরে করোনার পরে ওনার আমলে ভালো করছে, বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর তখন খুব ভালো করছিল শিবলি কমিশনের সময়। হ্যাঁ, ওনার একটা গ্রুপ ছিল, ওই যে ওনার ছাত্র আবুল খায়ের হিরো টিরো সহ, কিন্তু মার্কেট বাড়ছে, সেকেন্ডারি মার্কেট বাড়ছে। ওনার যেটা ভুল ছিল বা উনি যেখানে দুর্নীতি করছে সেটা হচ্ছে আইপিও, অনেকগুলা জাঙ্ক আইপিও উনি মার্কেটে নিয়ে আসছে, যার কারণে আমরা এখন 400 এখানে কোম্পানি দেখতেছি। এর মধ্যে অনেক কোম্পানি নাম সর্বস্ব, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরের, ফিনান্স সেক্টরের কিছু স্টক, টেক্সটাইলের কিছু স্টক, যেগুলো ভয়ঙ্করভাবে প্রতারণা করে উনি টাকা খেয়ে ওদেরকে, ওরা কখনোই পুঁজিবাজারে লিস্টেড হওয়ার মতো কোম্পানি না, তাদেরকে এখানে লিস্টেড করা হয়েছে। এটা হচ্ছে ওনার দুর্নীতির একটা অংশ। আর ওনার সময় 20 সালের পরে উনি মার্কেট বাড়ছে। এরপরে ওনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তখন ফ্লোর প্রাইস দিয়েছিল উনি। আসলে অনেক সময় হয়েছে কি, সালমান এফ রহমানের থেকে আর শিবলি কমিশনের শিবলি রুবাইতুল ইসলামের ক্ষমতা বেশি না। মার্কেটটাকে মূলত ধ্বংস করছে সালমান এফ রহমান। সে মার্কেট একটু আপ হইলেই, আপনাদের মনে থাকার কথা যারা তখন মার্কেটে ছিলেন, মার্কেট একটু বাড়লেই সালমান এফ রহমান সূচক বন্ড তৈরি করে দিত। সে সূচক জন্য 3,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা। তারপর সর্বশেষ সে নিয়ে আসছে আইএফআইসি আমার বন্ড, আলোচনা আইএফআইসি আমার বন্ড। তো এগুলা নিয়ে আসার পরে সেইখান থেকে মূলত টাকা নিয়ে গেছে সালমান এফ রহমান, কিন্তু দোষটা হয়েছে কার? শিবলি রুবাইতুল ইসলামের বেশিরভাগ ক্ষেত্রে। এরপর উনি ফ্লোর প্রাইস দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে। তারপরে তো 5 তারিখ চলে আসে, তখনও ফ্লোর প্রাইস উনি কিছুটা উঠাইছিল, কিছু ধরে রাখছিল, তারপরে উঠাইছিল। আমি মনে করি ওনার ইচ্ছে ছিল, সদিচ্ছা কিছুটা ছিল মার্কেটকে, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে খুব বেশি, হ্যাঁ ফ্লোর প্রাইস দিয়ে রাখছে। তখন সবচেয়ে বেশি মার্কেট নিয়ে কথা বলতো কে? আবু আহমেদ। আমার পরিষ্কার মনে আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা, উনি বলছিল যে ফ্লোর তুলে দিলে হয়তো 500-600 ইন্ডেক্স কমবে, তারপরে মার্কেট বেড়ে যাবে। এই আবু আহমেদ বলছিল, যিনি এখন আইসিবির চেয়ারম্যান। যখন শিবলি রুবাইতুল ইসলাম ফ্লোর দিয়ে দিছিল, তখন এরা সবাই এই কথাটা বলছিল। এই যারা মার্কেট মেকার যারা ছিল তখনকার প্রেক্ষাপটে, আপনি আহমেদ রশিদ লালি বলেন আর মিনাজ মান্নান ইমন বলেন বা আবু আহমেদ, এরা সবাই এক কোরামের লোক। তো এরাই মূলত, এই আবু আহমেদ সাহেব উনি বলছিল যে ফ্লোর দেওয়ার কি দরকার, পৃথিবীর কোথাও অর্থনীতির ভাষা এটা নাই। ফ্লোর তুলে দিলে হয়তো 500-600 পয়েন্ট মাইনাস হবে, এরপর আবার মার্কেট তার নিজস্ব গতিতে ফেরত আসবে। তখনও বলছিল মার্কেট ওভার ভ্যালুড না। এরপর ফ্লোর তুলে দেওয়া হলো কিছুটা, তারপরও সহনশীল পর্যায়ে ছিল। ফ্লোর তুলে দেওয়ার পর মার্কেট কিছুটা, আপনারা গ্রাফ দেখলে বুঝবেন, কিছুটা বেড়েছিল। আর এরপরে 5ই আগস্টের পরে আসলো রাশেদ মাকসুদ। উনি কী করছে সংস্কারের নামে? আচ্ছা, শিবলি কমিশনের সময় যারা মার্কেটে ছিলেন, আপনারা কি তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের পোর্টফোলিও, না গত 9 মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এই যে আমি যে এটা দিলাম, 4 মাসে শেয়ার শূন্য হিসাবে সংখ্যা 45,000। এই মুহূর্তে 12 লাখ 4 জুন পর্যন্ত, 4 জুন পর্যন্ত 12,31,168টি বিও অ্যাকাউন্ট আছে। এর মধ্যে 45,000 হচ্ছে কোনো শেয়ার নাই। এছাড়া ইন্ডেক্স 1200 পয়েন্টের মতো মাইনাস, মূলধন 90,000 কোটি টাকার মতো কমে গেছে মার্কেটের। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পোর্টফোলিও 60-70% কমে গেছে। রাশেদ মাকসুদের সংস্কারের নমুনা হচ্ছে এটা। তখন উনি আসছে, তখনও প্লস ছিল মার্কেটে। তখন এই রাশেদ মাকসুদ বলছিল যে আমরা কোনো বৈষম্য চাই না মার্কেট, ওই যে বৈষম্যহীন ছাত্র আন্দোলন, এটাকে উনি পুঁজিবাজারের সাথে অ্যাড করে দিয়ে বলছে আমরা কোনো বৈষম্য চাই না। এই বৈষম্য না চাইয়ে উনি সরাসরি মার্কেট থেকে টোটালি ফ্লোর প্রাইস কোনো প্রকার A to Z কোনো কিছু চিন্তা না করে উনি টোটালি মার্কেটের ফ্লোর তুলে দিছে, যার পরিণতি আমরা এখন ভোগ করতেছি। হ্যাঁ, ফ্লোর তোলা যেত, তো তাহলে আপনি যদি এতই বৈষম্যহীন সমাজ চান, তাহলে আপনি ব্যাক্সমিকো লিমিটেডের ফ্লোর এখনও ধরে রাখছেন কেন? ইসলামী ব্যাংকের ফ্লোর আপনি ধরে রাখছেন কেন? ওগুলো আপনি তুলে দেন, তাহলে তো হয়ে যায়। আপনি বাকিগুলো
তুলে দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছেন, তাহলে এই দুইটা শেয়ারের ফ্লোর তুলে দিয়ে এটা বৈষম্য না? আপনি বৈষম্যর নাম করে দিয়ে সব কিছু ধ্বংস করছেন। এবং উনি এখন ওনার শিবলি কমিশন এখন জেলে সময়ের পরিপ্রেক্ষিতে, হয়তো রাশেদ মাকসুদ কমিশনও এখন আছে। নির্বাচনের পর কী হবে সেটা সময় বলবো। উনি কী দুর্নীতি করছে কি করে নাই, আসলে যে যখন চেয়ারে বসে থাকে তখন তো তার দুর্নীতি প্রকাশ পায় না। শিবলি কমিশনের কি প্রকাশ পাইছিল? পায় নাই। আমরা অনুমান করছি, ধারণা করছি উনি করছে আইপিও করে, আইপিও বাণিজ্য সেই। এখন এই যে বৈষম্যহীন বা সংস্কারের নামে এখন চলতেছে, সংস্কারের নামে লুটপাট। এখন এটা কতটুকু হয় না হয়, এটা যখন কখনও রাশেদ মাকসুদের কালো চেয়ারটা না থাকবে তখনই বোঝা যাবে যে আসলে এখানে কী হচ্ছে, কী হয়েছিল। তো আমি মনে করি রাশেদ মাকসুদ কমিশনের থেকে শিবলি কমিশন অনেক ভালো ছিল। রাশেদ মাকসুদ কমিশনের আমলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবচাইতে বেশি। এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে 1996 সালের পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা গত 9 মাসে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।